ক্ষুদ্রুন বাসস্ট্যান্ডে উপস্থিত সকল ব্যবসায়ীবৃন্দ এবং পথ চলতি সকল মানুষকে, এছাড়াও এই সভা মঞ্চে সম্মানীয় সভামঞ্চে উপস্থিত সম্মানীয় মণ্ডল সভানেত্রী মন্দিরাদি এবং আমাদের অভিভাবক সহ বরিষ্ঠ কার্যকর্তা, রাজ্য কিষাণ মোর্চার সদস্য বুদ্ধদেব মণ্ডল মহাশয় এবং আমাদের সবার প্রিয় সকলের পরিচিত রানা প্রতাপ গোস্বামী মহাশয় সহ এই ক্ষুদ্রুন গ্রামের শিমুলিয়া 2 নম্বর অঞ্চলের 1 নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ সম্মানীয় হৃদয় সূত্রধর এবং আমার ভাতৃপ্রতিম ছোট্টু এবং মিঠন, এছাড়াও অগণিত যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে জানাই গৈরিক অভিনন্দন। আজকে এই ক্ষুদ্রুন বাসস্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যে পরিবর্তন সভার ডাক দেওয়া হয়েছে, আজকে নাম দেওয়া হয়েছে এই সভার পরিবর্তন সভা। আমরা নাম দিয়েছি এই সভার পরিবর্তন সভা। তার কেন নাম দিয়েছি পরিবর্তন সভা? না, আপনারা দেখেছেন এই সারা রাজ্যতে আজকে দীর্ঘ 32 বছরের বাম শাসন, তারপরে দীর্ঘ 12 বছরের তৃণমূল অপশাসন, এই যে দেখার পরে আজকে যে জায়গায় জগদ্দল পাথরের মতন আকৃতি রূপ নিয়েছে, এই তৃণমূল নামক এই সরকার জগদ্দল পাথরকে সরাবার জন্য, আমরা একেবারে বিসর্জন দেওয়ার জন্য এই রাজ্যটায় যাতে পরিবর্তন আনতে পারি, শান্তির সুপ্রতিষ্ঠা করতে পারি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, বেকারদের মুখে যেন অন্ন তুলে দিতে পারি, বাড়ির সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের হাতে যেন কাজ দিতে পারি, মহিলার যেন নারী সম্মান ফিরিয়ে দিতে পারি, আর সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই এবং এই সরকারকে চিরতরে বিসর্জন দেওয়ার জন্যই আজকের এই সভার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সভা। প্রত্যেক বছর আপনারা দেখেছেন যে নির্বাচন আসে আর নির্বাচন চলে যায়, অন্যান্য বিভিন্ন রকম অনেক রকম ইস্যু থাকলে পরেও এবছরের নির্বাচনে যেন একটা নতুন ইস্যু এসে দাঁড়িয়েছে। সেই ইস্যু কি না, SIR। এই SIR এর নাম করে যে সমস্ত তৃণমূলের লোকেরা, তৃণমূলের কর্মীরা যেভাবে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন দিনের পর দিন, শুধু তাই নয়, আপনারা দেখেছেন এই বাংলার মুখ্যমন্ত্রী SIR যেদিন থেকে ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার, উনি প্রচার করতে শুরু করে দিয়েছেন এটা বিজেপির, এটা বিজেপির, এটা বিজেপির। কিন্তু এই পশ্চিম বাংলার শিক্ষিত সম্প্রদায়, সুশীল সমাজের শিক্ষিত মানুষরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই SIR এটা কোনো বিজেপির দপ্তর নয়, এটা কোনো বিজেপির কর্মসূচি নয়। এর আগে পশ্চিম বাংলায় 13 বার SIR হয়েছে এবং ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়েছে, এটা 14তম SIR। তাই আপনাদের কাছে বিভ্রান্ত করে মানুষকে ভুল বার্তা দিয়ে SIR কে যাতে বন্ধ করে দেওয়া যায় তার প্রচেষ্টা চালাবার আপ্রাণ চেষ্টা করে গেছে এই বাংলার মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যেদিন SIR ঘটনা হয়েছে কত রকমের নাটক আমরা দেখেছি, SIR হতে দেবো না, SIR মানি না, SIR মানছি না। কিন্তু পরিবর্তনের শুনে দেখেছি SIR সহায়তা কেন্দ্র করার নাম করে ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য তারাই সর্বপ্রথম SIR সহায়তা কেন্দ্র খুলেছে। আমরা এটাও দেখেছি নকল BLO সাজিয়ে নিয়ে গিয়ে কিভাবে নির্বাচন কমিশনার দপ্তরেতে একটার পর একটা আন্দোলন করে গেছে এবং গাছ থেকে পড়ে গেছে, বিভিন্ন শারীরিক অসুস্থতায় মানুষ মারা গেছে, শুধুমাত্র বলে দিয়েছে যে আমরা SIR এর জন্য এই BLO মারা গেছে। তো এখন এটা যে কোনো মানুষ যদি কোনো শারীরিক অসুস্থতার কারণেও মৃত্যু হয়, বা গাছ থেকে পড়ে গিয়েও মৃত্যু হয়, বা জলে ডুবেও মৃত্যু হয়, বা রেল কোনো দুর্ঘটনার মধ্যে দিয়েও মৃত্যু হয়, এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তার মৃতদেহ নিয়ে এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে সে যেন SIR এর কাজের চাপে মারা গেছে। কিন্তু আমরা গর্বের সঙ্গে এখানে বলতে চাই যে নির্বাচন কমিশনার একজন অটোনমাস বডি, স্বশাসিত সংস্থা, যাকে সংবিধান সর্বোচ্চ ক্ষমতা দিয়ে গেছে, সেই সর্বোচ্চ ক্ষমতার মধ্যে দিয়ে তিনি প্রত্যেক বছর SIR করে যেভাবে সুস্থ, স্বাভাবিক এবং পরিচ্ছন্ন নির্ভুল ভোটার লিস্ট প্রকাশ করে সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করবে, তার জন্য সেই দপ্তর এবং তাকে সর্বোচ্চ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে।
আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জেলার অন্যতম নেত্রী সম্পাদিকা বুলবুল গোস্বামী মহাশয়, ওনাকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। আপনারা দেখছেন যে এসআইআর নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করে চলেছে, এর আগে অনেকবার এসআইআর হয়েছে, কিন্তু এইবার এসআইআর যেন একটা নতুন রূপে নতুন ঢঙে প্রচার করতে চাইছে। তার কারণ কি? আজকে আমরা দেখেছি দীর্ঘদিন পর যে এসআইআর হয়েছিল সর্বশেষ 2002 সালে, আর এই নির্বাচন 2025 সালে হচ্ছে এসআইআর। এই বিগত কয়েকটা বছরের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার ভৌগোলিক পরিস্থিতি, পশ্চিমবাংলার জনবিন্যাসকে পাল্টিয়ে দিতে চেয়েছে এই মুখ্যমন্ত্রী। অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে, অবৈধভাবে মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে যেভাবে পশ্চিমবাংলার মাটিকে তারা একের পর এক দখলদারির রাজনীতি শুরু করে দিয়েছেন এবং তাদেরকে নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়ে ভোট বৈতরণী পেরিয়ে যাওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেই আপ্রাণ চেষ্টা এবার বাংলার মুখ্যমন্ত্রী চিরে ভিজছে না। তাই উনি বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাতে এসআইআর কে বন্ধ করে দেওয়া যায় তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বন্ধুগণ, এই এসআইআর তো বন্ধ হবার নয়। এসআইআর এখন পর্যন্ত আপনারা শুনেছেন 58 লক্ষ ভুয়ো ভোটার, মৃত ভোটার অলরেডি বাদ চলে গেছে এবং 50 লক্ষের ওপর এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের হাতে যাদের ভাগ্য নির্ধারণ করছে সঠিক প্রমাণপত্র যতক্ষণ পর্যন্ত না দাখিল করতে পেরেছে তাদের কিন্তু এখনো পর্যন্ত সংশয় কেটে উঠতে পারেনি। যারা বাড়ায় বাড়ায় গিয়ে বলে বেড়াচ্ছে এসআইআর যাদের করছে বিজেপি নেতাদেরকে ধর, বিজেপি নেতাদেরকে মার, আমি তাদেরকে কান খুলে বলতে চাইছি বিজেপি নেতাদেরকে মারতে হবে না, বিজেপি নেতাদেরকে ধরতে হবে না। আপনি নিজের পিঠে কুলোটাকে বেঁধে রাখুন, কোন আগামী দিন যে দিনটা আসছে আপনি সঠিকভাবে থাকতে পারবেন তো? আপনার দলের কাছে আপনি নিরাপদে আছেন তো? আপনার দল আপনাকে মানে তো? যে গোষ্ঠীকে আপনারা সৃষ্টি করেছেন পশ্চিমবাংলার বুঝে তৃণমূলের নেতা বলতে আমাদের বলতে ঘৃণার লজ্জা হয়, কারণ পাশ দিয়ে যখন তৃণমূলের নেতা হেঁটে যায় আপনারা হয়তো শুনতে না পেলেও আপনারা ভালো করে চক্ষু কান খুলে রাখবেন, দেখবেন বলে চোখটা যাচ্ছে, চোখটা যাচ্ছে, চোখটা যাচ্ছে। তৃণমূল মানি যে চোর সেটা সর্বসম্মিলিতভাবে পরীক্ষিত সত্য প্রমাণ করে দিয়েছেন আপনারা যে তৃণমূল মানি চোর। এমন কোন ক্ষেত্র নেই এই পশ্চিমবাংলার বুকেতে যে ক্ষেত্রটায় আপনারা দুর্নীতি করেননি। 100 দিনের কাজে দুর্নীতি করেছেন, এমন দুর্নীতি করেছেন গরিব মানুষদের টাকা লুট হয়ে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিয়েছেন। আপনারা আবাস যোজনায় দুর্নীতি করেছেন, একজন স্বচ্ছ প্রকৃত বিপিএল তালিকাভুক্ত মানুষ যার প্রকৃতই ঘরের দরকার আছে আপনারা ঘর তাকে দেননি। ঘর দিয়েছেন কাকে? ঘর দিয়েছেন যার ঘর আছে, যে পাকা বাড়ি করেছে আপনারা ঘর দিয়েছেন তাকে। আর ঘর দিয়েছেন কাকে? নারী রলনা রসনা করে যে রাত্রিরে মনোবাসনা পূর্ণ করতে পেরেছে আপনারা ঘর দিয়েছেন তাকে। আর ঘর দিয়েছেন কাকে? ঘর দেওয়ার নাম করে যে ছেলেটা কানের দুল বন্ধক দিয়েছে, ঘর দেওয়ার নাম করে যে ছেলেটা বাড়ি ছাগল গরু বিক্রি করে আপনাকে ঘুষ দিয়েছে আপনারা ঘর দিয়েছেন তাকে। আর অবৈধ বাংলার প্রকৃত গরিব মানুষ আজও তারা ঘর পায়নি। এমনকি এই দুর্নীতি করে আপনারা 100 দিনের কাজকে বন্ধ করেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজকে বন্ধ করেছেন, আবাস যোজনাকে বন্ধ করেছেন। এমনকি ক্ষেত্রে যে যে দুর্নীতিগুলো আপনারা করেছেন এই মাইকে শব্দ যন্ত্রের মধ্যে বলতে আমার ঘৃণা বোধ হয়। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা কথা বলছেন, এই পশ্চিম বাংলার নারী আমার বাংলার মেয়ে, আমার বাড়ির মেয়ে, আমার ঘরের মেয়ে রাস্তায় বেরোচ্ছে, একটা অবৈধভাবে দুষ্কৃতকারীদের মধ্য দিয়ে তাদেরকে অত্যাচার করানো হচ্ছে। একটা যে শব্দ বলতে মুখে ঘৃণা লাগছে সেই শব্দটা আমি উচ্চারণ করতে চাইছি না। আর যখন সেই দুর্ঘটনা ঘটছে তখন আপনি অবলীলা কোরআনে বলছেন বিবাহিত নারী হলে পরে দেবেন 50,000, আর যদি অবিবাহিত হয় তাহলে দেবেন 1 লক্ষ টাকা। কোথায় আপনার বিচার? এই কি আপনার বিচারের বাণী যে ধর্ষণ করেছে আপনি ধর্ষকের বিচার করবেন? তা নাই, আপনি সেখানে অঙ্ক নির্ধারণ করছেন, টাকার মূল্য দিয়ে মানুষের একটা নারীর লাশকে আপনি কিনতে চাইছেন। বিচারের বাণীকে আপনি এইভাবে নিবৃতে পড়ে ফেলে রেখে দিচ্ছেন, কিন্তু বিচার আপনার হচ্ছে না। আজকে বাংলার নারীরা সুরক্ষিত নয়, পশ্চিম বাংলার নারীরা সুরক্ষিত নয়। এখন আপনি দেখবেন এই আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী যখন কোনো ধর্ষণ ঘটনা ঘটছে, আপনি কামদুনি থেকে কোচবিহার, কাটোয়া থেকে নানুর থেকে আপনি দেখুন জায়গায় যেখানে যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে সেখানে ধর্ষকবাজদেরকে মদত দিয়ে, পুলিশি প্রোটেকশন দিয়ে, পুলিশি নিরাপত্তা দিয়ে আপনারা তাদেরকে বাঁচিয়ে রেখে দিচ্ছেন। এ কোন সম্প্রদায়, এ কোন সমাজ, এ কোথায় আমরা বসবাস করছি? এ যেন পশ্চিম বাংলা বলতে কোনো আমার অসুবিধা নেই। যে পশ্চিম বাংলা একদিন সারা ভারতবর্ষকে পথ দেখাতো, যে পশ্চিম বাংলা একদিন বিশ্বের কাছে বৃহত্তম রাজ্য ছিল, যে পশ্চিম বাংলায় একদিন কলকারখানা ছিল, যে পশ্চিম বাংলায় একদিন মানুষের হাতে কাজ ছিল, আজকে সেই পশ্চিম বাংলার মানুষ অনাহত অনাহারে বিনা কাজ পেয়ে চুপচাপ পশ্চিম বাংলা ছেড়ে পারিযায়ী শ্রমিকের নাম নিয়ে তারা কেউ আছে মহারাষ্ট্রে, কেউ আছে বিহারে, কেউ আছে পাটনায়, কেউ আছে কেরালায়। আজকে তার পরিবর্তে কি দেখা যাচ্ছে? যখন করোনা হলো তখন দেখা গেল বন্ধু লক্ষ লক্ষ ভাই বোন যারা পেটের রুজি রোজগারের তাগিদায় বাড়িতে সংসারে হাসি ফোটাবার জন্য পরিবার পরিজনদেরকে ফেলে রেখে দিয়ে সামান্য কিছু পয়সা রোজগার করবার জন্য তারা চলে গেছে কেরালায় কাজ করতে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি কেরালায় যখন কোনো একটা বৃহৎ বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে এবং সেটা যখন ভেঙে পড়ছে, তখন দেখা যাচ্ছে সেই পশ্চিম বাংলার ছেলেরাই কিন্তু সেই বহুতল বাড়ির তলায় কিন্তু প্রাণ হারিয়ে যাচ্ছে। কেন বন্ধু এই কথা হবে? এর সাথে সাথে এটাও বলতে চাই, আপনারা পশ্চিম বাংলার চিকিৎসা ব্যবস্থা দেখুন। আপনার যদি কোনো বৃহৎ কোনো ঘটনা ঘটে, আপনার হার্টের অপারেশন হোক বা বাইপাস হোক বা শরীরের অন্য কোনো সমস্যা হোক, আপনারা পশ্চিম বাংলার চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করতে পারছেন না। আপনারা চলে যাচ্ছেন কোথায়? ভেলোর যাচ্ছেন, চেন্নাই যাচ্ছেন, ম্যাড্রাস যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা ব্যবস্থা করে আসছেন। আর এখানে স্বাস্থ্য সাথীর নাম করে একটা ভুয়ো সরকার তার একটা ভুয়ো কার্ড দিয়ে আপনাকে চুপচাপ বাচ্চা ছেলের হাতে ললিপপ দেওয়ার মতন দিয়ে বসিয়ে রেখে দিয়ে বলছে এই স্বাস্থ্য সাথী কার্ডে আপনার চিকিৎসা হবে। বলি এই স্বাস্থ্য সাথী কার্ডে কিসের চিকিৎসা? যে চিকিৎসা সামান্য বর্তমানে নার্সিং হোম গুলোয়, সব নার্সিং হোম গুলোয় স্বাস্থ্য সাথী কার্ডের চিকিৎসা হয় না, সব ধরনের চিকিৎসা হয় না। আপনি তো ক্ষমতায় আসবার আগে বলেছিলেন আমি মামাটি মানুষের সরকার, আমি জনগণের সরকার। যদি আপনি সত্যি জনগণের সরকার হয়ে থাকেন, মানুষের উপকার চেয়ে থাকেন, তাহলে বলুন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যে প্রকল্প তৈরি হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত মানুষকে 5 লক্ষ টাকার বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে, সেই সুন্দর একটা এত সুন্দর চিকিৎসা ব্যবস্থার আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডটাকে আপনি পশ্চিম বাংলার বুকে চালু করতে দেননি। কি উদ্দেশ্য ছিল আপনার? একটা বাংলার মানুষ যদি সুচিকিৎসা পায় তাতে আপনার অসুবিধা কি ছিল? আপনার রাজনীতিটা করতে পারবেন না মৃতদেহ নিয়ে, তাই তো মাননীয়া? এই ছিল আপনার উদ্দেশ্য। কিন্তু পশ্চিম বাংলার মানুষ আজকে সচেতন, খবর রাখছে, ফের দেখছে, টিভিতে দেখছে। এই পশ্চিম বাংলার বুকে আমরা ইতিহাস পড়েছি, মোগল সাম্রাজ্যের পতনের কারণ পড়েছি, ঔরঙ্গজেবের কাহিনী শুনেছি। এই পশ্চিম বাংলার বুকে এই তৃণমূল সরকার আবার নতুন করে মোগল সাম্রাজ্যকে নিয়ে এসে বাবরি মসজিদ তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন আপনারা? এটা কিসের ইঙ্গিত দিচ্ছেন? এই ভারতবর্ষ ছিল চিরকাল সনাতনীর দেশ, সাধুমুনি ঋষিদের দেশ। আমরা কোনো বিভেদ চাই না, আমরা সর্বধর্ম সমন্বয়ে বসবাস করি। আমরা সেই যে সনাতনী, আমরা গাছকে পূজা করি, আমরা পাথরকে পূজা করি, আমরা জীবকে পূজা করি, আমরা গরুকে পূজা করি, মহিষকে পূজা করি, আমরা বিষধর সাপকে পর্যন্ত পূজা করি। আমরা সর্বধর্ম সমন্বয়ে সর্বধর্ম সমভাব রেখে চলতে পারি, আমরা সেই সনাতনী। আর সেই সনাতনীদের মাঝে আপনারা বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন ভোট রাজনীতি করবার জন্য। একটা বিশেষ সম্প্রদায়কে সনাতনীদের উপর অত্যাচার করছেন। আর এখানকার শিক্ষিত সমাজের যারা সনাতনী আছেন, যারা এখনো তৃণমূলের দলটা করছেন, তৃণমূলের ঝান্ডাটা নিয়ে এখনো পর্যন্ত মামাটি মানুষের জয়গান দিচ্ছেন, তাদেরকে বলি বন্ধু, বিগত নির্বাচনের রেজাল্ট দেখুন। যখন নির্বাচনের বিপর্যয়ের ফলে একটার পর একটা যখন অত্যাচার হয়, তখন কিন্তু তৃণমূলে বাঁচা হয়নি, তখন কিন্তু তৃণমূলকে বাঁচা হয়নি। অত্যাচার হয়েছিল একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপর। এইবারেও যেন সেই নির্বাচনের ইঙ্গিত এসেছে এবং এখন থেকে আমরা তার প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছি। যদি একবার আপনারা মনে করেন যে এবার চোখ দেখাবো, তো এইখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনার ওই লাল চোখকে উপরে ফেলে আমার পায়ে জুতোর তলায় ভরে দেবে। তার কারণ
আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আজকে বামফ্রন্টের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করেও আমরা রাজনীতি করছি। আপনার 10 বছরের সরকার, আপনি মনে করেন না আপনি অমরত্ব পেয়ে গেছেন? কংগ্রেস 17 বছর রাজত্ব চালিয়ে তাকে বিদায় নিতে হয়েছে, বামফ্রন্টকে বিদায় নিতে হয়েছে, আপনাকেও বিদায় নিতে হবে, সময়ের নিয়মে নিতে হবে, কালের করাল গ্রাসে আপনার বিদায় হবে। কিন্তু সেই বিদায় ঘন্টাটা হবে এই পশ্চিম বাংলার নরনারী হিসাবে, জনগণ হিসাবে ঝাঁটা এবং জুতো নিয়ে আপনাদেরকে দাঁড়াবে। তার কারণ যেভাবে আপনারা গরিব মানুষের প্রতি অত্যাচার করছেন, শিক্ষিত সমাজের প্রতি অত্যাচার করছেন, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি একদম যেভাবে বাড়িয়ে চলেছেন, এর বেশি দিন চলতে পারবে না। আপনার প্রতিভা সম্পর্কে এখন গবেষণা চলছে। আপনার প্রতিভা সম্পর্কে কি এমন প্রতিভা? আপনি কখনো কখনো বলছেন যে 1500 কেজির সন্তান হয়, কখনো বলছেন রাকেশ রোশন চাঁদে গেছিল, কখনো বলছেন নজরুল মহাভারত লিখেছিল, যা খুশি তাই আপনি বলে যাচ্ছেন, কখনো বলছেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম, ইয়ে ধর্ম হাম নাহি মানতে হে। তাই এই মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা সনাতনীকে আমি সচেতন করতে চাই এবং বলতে চাই, আগামী দিনটা যদি থাকে বন্ধু, তাহলে বিজেপি যদি থাকে তবেই আপনি নিশ্চিত এবং নিরাপদ আশ্রয় থাকবেন। আমরা চাই সোনার বাংলা গড়তে, আমরা চাই সুশাসন গড়তে, আমরা চাই প্রত্যেকটা বেকার ছেলের হাতে কর্মসংস্থান ফিরিয়ে দিতে। বিজেপি যদি ক্ষমতায় আসে বন্ধু, আগামী দিনে দেখবেন এই পশ্চিম বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। আপনাকে চিকিৎসা করে তারপর ভেলোর যেতে হবে না, আপনাকে চিকিৎসা করে তার ব্যাঙ্গালোর যেতে হবে না। এই পশ্চিম বাংলার বুকেতেই আপনার সুচিকিৎসা হবে এবং রাত্রি 8টা নয় 9টা নয়। বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন রাত্রি 8টার পরে মহিলাদেরকে বাইরে বেরোনোর দরকার নেই, বাইরে বেরোবেন না। তো আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই, যেদিন বিজেপি আসবে রাত্রি 12টায় পর্যন্ত মহিলারা রাস্তায় রাস্তায় ঘুরবে, বাজার করবে, স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবে। যদি কোনো অত্যাচারী, যদি কোনো দুষ্কৃতী কোনো মহিলার উপর চোখ তুলে তাকিয়েছে, তার পিঠের চামড়াটাকে ছাড়িয়ে নিয়ে গারদের মধ্যে ভরে দিয়ে প্রয়োজন হলে তার হাত পাটাকে ভেঙে দেবো। কিন্তু মা বোনের উপর কোন রকম অত্যাচার আমরা মেনে নেবো না, মেনে নেবো না, মেনে নেবো না। এই হলো ভারতীয় জনতা পার্টি। কেউ ভাবেনি, কেউ কখনো ভাবেনি যে আজকে পশ্চিম বাংলার পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে যেন একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে বেকারদের কর্মসংস্থান, শিক্ষিত মানুষরা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে যাচ্ছে, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই। শিক্ষাকে আপনারা বিক্রি করেছেন, আপনারা শিক্ষাকে বিক্রি করেছেন, গরিব মানুষের পায়খানাটাকে লুট করেছেন। এমনকি আপনাদের এত বড় হজম শক্তি, আমরা এতদিন জানতাম আপনারা ভাত মুড়ি খান, এখন দেখছি অজয় নদের বালিটা খাচ্ছেন, বীরভূমের পাথরটাও খাচ্ছেন, খড়িমাটির খড়িটাও খাচ্ছেন। খেতে 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 খিদে আপনাদের এত বৃহত্তম হয়ে উঠেছে। এরপরে গরিব মানুষের যে স্বচ্ছ ভারত মিশনে নরেন্দ্র মোদীজি যে শৌচালয় তৈরি করে দিয়েছেন, সেই শৌচালয়ের পায়খানাটাকেও আপনারা চেটে পুটে খেয়ে হজম করে নিয়েছেন। বিগত বেশ কয়েকটা বছর ধরে এটা আমরা পরীক্ষা করে দেখছি। আপনাদের হজম শক্তি, আপনাদের স্টোমাকে জোর আছে, আপনারা ইট বালি পাথর বালি যা খাচ্ছেন খাচ্ছেন, এইভাবে গরিব মানুষের পায়খানাটাকেও চেটে পুটে হজম করে দিলেন। হ্যাঁ, এরপরে যাবেন আপনাদের চিকিৎসা করাতে, লিভারের সমস্যা, লিভার ক্যান্সার, কোথায় চিকিৎসা করাবেন? গুজরাটে। কোথায় চিকিৎসা করাবেন? ব্যাঙ্গালোরে। আপনার ছেলেটার চাকরি এখানে হবে না, কোথায় হবে? বাইরের রাজ্যে। আর পশ্চিম বাংলায় এসে আপনারা এখানে বলবেন পশ্চিম বাংলাটাকে গুজরাট হতে দেবো না, পশ্চিম বাংলাটাকে গুজরাট হতে দেবো না। বাবা বাবা বাবা, এভাবে ভুল বুঝিয়ে আপনারা আর কতদিন চালাবে? এভাবে ভুল খুব বেশি দিন চলবে না। বাংলার মানুষ সচেতন, বাংলার মানুষ দায়িত্ব নিয়ে নিয়েছে। এই সরকারের পরিবর্তন হবে নিশ্চিত। বাংলার মানুষের দায়িত্ব হাতে তুলে নিয়েছে। তাই আগামী দিন শুভ দিন আসছে। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আমরা গঠন করছি, বাংলার মানুষের জনগণের আশীর্বাদ নিয়ে সেই সরকার গঠন করতে চলেছি। এবং আগামী দিনে যেন পশ্চিম বাংলার প্রত্যেকটা বেকার ছেলে যেন পশ্চিম বাংলাতে থাকতে পারে, তারা যেন ন্যূনতম একটা কাজ পায়, মহিলা যেন সম্মান পায়। এই লক্ষ্মী ভান্ডারের নামে যে ভিক্ষাটা আপনারা দিচ্ছেন, দেখতে ধরে একটা 1000 টাকায় মানুষের সংসার চলে না। আপনারা মনে করছেন ভিক্ষা দিয়ে আপনারা ঘর আদায় করে নেবেন, কিন্তু তা নয়। পশ্চিম বাংলার বুকে যেদিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে, ওই ভিক্ষা নয়, আপনাদের সম্মানিক হিসাবে আমরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রত্যেক মহিলার হাতে 3000 টাকা করে তুলে দেবো। এবং 1,20,000 টাকার ঘর নয়, আমরা তুলে দেবো 3 লক্ষ টাকার ঘর। এবং তার সাথে সাথে আমরা আপনাকে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবো।
এরপরে আপনারা বলুন যা বলছেন এখনো পর্যন্ত মোদিজি কি করেছে, মোদিজি কি করেছে। আপনি যদি জানতে চান মোদিজি কি করেছে তাহলে একবার তার বাড়িতে যান, গিয়ে দেখুন আজ থেকে 10 বছর আগে মোদিজি যখন সরকার ক্ষমতায় আসে নাই তখন 100 দিনের মজুরি দেওয়া হতো। নেতারা বাড়িতে একটা টাকার বান্ডিল নিয়ে বসে প্রত্যেক জনাকে হাতে হাতে মজুরি দেওয়া হতো। ব্যাংকের খাতা কি জিনিস বাংলার মানুষ জানতো না। আজকে মোদিজির জামানায় আপনাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে। বাংলার মাটিতে একটা গ্যাস কি জিনিস এখনো পর্যন্ত বাংলার মানুষ যখন চিনতো না, বাংলায় গ্রাম বাংলায় বাবু ভাইদের বাড়িতেই থাকতো গ্যাস। কোনো গরিব খেটে খাওয়া মেহনতি মজদুর মানুষের গ্যাস কেনার ক্ষমতা থাকতো না। তারা কাঠের জালে রান্না করতো, ঘুঁটেতে রান্না করতো, জ্বালন অন্য জায়গায় ভাবে সংগ্রহ করে রান্না করতো এবং চোখে জলে সকালবেলায় উঠে রান্না করে টিফিন কৌটার মধ্যে খাবারটা দিয়ে তার সন্তানকে কাজে পাঠাতো। কিন্তু আজকে মোদিজি শহর ক্ষমতায় আসার পরে আপনি দেখুন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাস পৌঁছে গেছে। এবং তার সাথে সাথে যদি বলেন উন্নতি কি করেছে, করোনা কালে আপনারা দেখেছেন কি বিভৎস পরিস্থিতির মধ্যে দিয়ে যেভাবে পশ্চিম বাংলাটাকে চালিয়েছিলেন, সেই জায়গায় নরেন্দ্র মোদিজি কি করেছিলেন, পশ্চিম বাংলার প্রত্যেকটা মহিলাকে জনধন যোজনার মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন এবং বিনা পয়সায় তাদের গ্যাস দিয়েছিলেন, রেশন দিয়েছিলেন। এইভাবে পশ্চিম বাংলাকে উনি এখনো পর্যন্ত তো ক্ষমতায় আসেননি, না আসতেই যদি পশ্চিম বাংলায় এই সব জিনিসগুলো আমরা পেয়ে থাকি তাহলে একবার ভাবুন বন্ধু, যেদিন আমরা ডবল ইঞ্জিনের সরকার করব, পশ্চিম বাংলায় যখন বিজেপির সরকার গঠন করব, দিল্লিতে যখন ক্ষমতা থাকবে বিজেপির, তখন এই ডবল ইঞ্জিনের সরকার পশ্চিম বাংলার বুকে কি কি উন্নয়ন করতে পারে। যে কলকারখানা আজকে আপনি তারা বন্ধ করে দিয়েছেন, কারখানাগুলোতে তোলাবাজির অত্যাচারে প্রত্যেকটা ফ্যাক্টরি গুটিয়ে চলে গেছে, বিরাট বিরাট কোম্পানি কলকাতা সল্টলেক সেক্টর ছেড়ে চলে গেছে। আমরা তাদেরকে ফিরিয়ে আনবো, পশ্চিম বাংলার বুকেতে আবার কলকারখানা হবে, আবার চিমনিগুলোয় ধোঁয়া উঠবে, আবার বেকারদের হাতে কর্মসংস্থান ফিরে পাবে, শিক্ষিত সমাজ আবার চাকরি ফিরে পাবে, মহিলারা সুনিশ্চিত ভাবে পথ চলতে পারবে, মহিলারা তারা সম্মান পাবে, কৃষকের ফসলে ন্যায্য মূল্য পাবে। কেন্দ্রীয় সরকার যেভাবে তার ন্যায্য মূল্য বেঁধে দিয়েছেন, প্রত্যেকটা চাষি প্রতি 45 কুইন্টাল করে ধান কিনবেন, কিন্তু আপনারা দেখুন সেখানেও দুর্নীতি, চাষিরা ধান বিক্রি করতে পারছেন না, কোথাও 15 কুইন্টাল, কোথাও 20 কুইন্টাল, সেখানেও টোকেন আপনাকে বকেরার মাধ্যমে তোলামুলিদের হাত দিয়ে আপনাকে কিছু বকেরা দিয়ে তারপর সেই টোকেন নিয়ে ধান বিক্রি করতে হচ্ছে। তো বন্ধু, এই সমস্ত অপশাসনের দিনকে বিদায় দেওয়ার সময় এসেছে, তাই আপনারা সংঘবদ্ধ হন, পাড়ায় পাড়ায় গিয়ে জোট করুন, ঘাটে মাঠে ঘাটে যেখানে পারবেন সেখানে গিয়ে আলোচনা করুন। এই বছরে যদি আপনারা তৃণমূলকে বিদায় দিতে না পেরেছেন তাহলে পরে এই মহা সর্বনাশ আপনাদের হাতে আসছে, আপনাদেরকে সেই ভার নিয়ে আপনাদেরকে চলতে হবে। তাই গিয়ে জোট করুন এবং সকলকে সমন্বিত করে এককভাবে এগিয়ে চলুন। এইবার যেভাবে আমরা এগিয়ে যেতে চলেছি এই পশ্চিম বাংলার বুকে যেন আমরা বিজেপি সরকার গঠন করতে পারি। প্রত্যেকটা ক্ষেত খামারে আওয়াজ তুলুন এবং স্কুল কলেজে ছাত্র যুবক ছাত্র ছাত্রীদের মধ্যে আওয়াজ তুলুন। এইবার বিজেপি সরকার মাঠে ঘাটে আওয়াজ তুলুন, এইবার বিজেপি সরকার ক্ষেত খামারে আওয়াজ তুলুন, এইবার বিজেপি সরকার বাসে বাসে আওয়াজ তুলুন, ঘাটে ঘাটে আওয়াজ তুলুন। এইবার বিজেপি সরকার আর দরকার নেই তৃণমূলের সরকার। তাই তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়ার আবেদন রেখে সকলকে ক্ষুদ্রবাসী এবং ক্ষুদ্র গ্রামের সকল বদচলতি মানুষদেরকে, সকল ব্যবসায়ী বৃন্দদেরকে এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে এবং এই সভা মঞ্চের উপস্থিতি যারা সকলে সহযোগিতা করেছেন প্যান্ডেল মাইক সমস্ত কিছু দিয়ে, এছাড়াও যারা সকলে এখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে শুনছেন তাদের প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্যের বিরাম রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।